আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আজকে লেকচারে বেসিক্যালি আমরা হাইড্রোলজির কতগুলো প্যারামিটার নিয়ে জানবো। ফার্স্ট অফ অল স্কোপ, হাইড্রোলজি, অ্যাপ্লিকেশন, হাইড্রোলজিক্যাল ডেটা, ফ্লাড, মেথড অফ ফ্লাড কন্ট্রোল, এই জিনিসগুলো নিয়ে জানবো। এবং গ্রাউন্ড ওয়াটার হাইড্রোলিক্স নিয়ে জানবো। এবং হচ্ছে যে ওয়েল ডিজাইন, টিউবওয়েল ডিজাইন কীভাবে করতে হয়, টিউবওয়েলের ডিসচার্জ কীরকম হয় সেই জিনিসগুলো নিয়ে একটু জানবো। এবং সেগুলো রিলেভেন্ট যে ম্যাথগুলো আমরা খুবই শর্টলি পড়বো। ব্রিফ হয়তো মানে ডিটেলস এত দেখবো না। তো ফার্স্টলি আমরা শুরু করতে যাচ্ছি স্কোপ অফ হাইড্রোলজি। তো কি কি স্কোপ আছে সেই জিনিসগুলো মোটামুটি সবাই এগুলো রিডিং দিলে আসলে পারবো। তারপরে আমি একটু সামারি করে দিই। দ্য স্টাডি অফ হাইড্রোলজি হেল্পস আস টু নো, কি জানতে পারি আমরা স্টাডির মাধ্যমে। দ্য ম্যাক্সিমাম প্রবাবল ফ্লাড দ্যাট মে অকার এট এ গিভেন সাইট অ্যান্ড ইটস ফ্রিকোয়েন্সি। মানে হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম প্রবাবল ফ্লাডের ফ্রিকোয়েন্সি কত হইতে পারে, ফ্লাড লেভেল কত হইতে পারে। এখন সেটা কেন, সেটা আসলে সেটা জানার মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন ব্রিজ, কালভার্ট, ড্রেন, ড্যাম, রিজার্ভার, ক্যানেল, হ্যাঁ, এগুলো বিভিন্ন ধরনের ফ্লাড স্ট্রাকচার ডিজাইন করতে পারি। দ্য ওয়াটার ইল ফ্রম এ বেসিন, ইটস অকারেন্স, quantity and frequency. This is necessary for design dam, municipal water supply, water power, river navigation, etc. Groundwater development, for which a knowledge of hydrogeology of the area, in other words, of the formation of soil, research facilities like streams and reservoir, rainfall pattern, climate, cropping pattern, etc. required. মানে সহজ কথা হচ্ছে যে আমাদের গ্রাউন্ডের ওয়াটার ডেভেলপমেন্টের জন্য আমাদের আশেপাশে সয়েল ফরমেশন কিরকম, সেটা হচ্ছে যে রিসার্চ ফ্যাসিলিটি কিরকম, আশেপাশে রেনফল প্যাটার্ন কিরকম, সেগুলো জানার প্রয়োজন, যেগুলো বেসিক্যালি হাইড্রোলজির ওয়ান অফ দ্য স্কোপ। And maximum intensity of storm and frequency of the design, frequency for the design of a drainage project in the area. আমাদের কোন একটা এরিয়াতে যদি আমি হাইড্রোলজিক্যাল প্রজেক্ট ডিজাইন করতে চাই, সেজন্য আমাদের কোন স্টর্মের ইন্টেন্সিটি কিরকম সেটা অবশ্যই মাস্ট জানা দরকার। তো সেগুলো হচ্ছে স্কোপ, আমরা জানবো এর মাধ্যমে। অ্যাপ্লিকেশন কি কি, অ্যাপ্লিকেশন অনেকেই আপনাদের মিডে যেগুলো ভুল করেছেন, যদি এটা আবার বলেছে যে হচ্ছে যে আমাদের ইরিগেশন, ওয়াটার সাপ্লাই, ফ্লাড কন্ট্রোল, ওয়াটার পাওয়ার অ্যান্ড ন্যাভিগেশনে আমরা হচ্ছে এগুলো ইউজ করি। এখন এই প্রজেক্ট গুলাতে আমরা যেখানে যে 5টা জিনিস দেখলাম, আর বাইরে আরো অনেকে থাকতে পারে। ইন অল দিস প্রজেক্ট হাইড্রোলজিক্যাল ইনভেস্টিগেশন অফ দ্য প্রপার অ্যাসেসমেন্ট দ্য ফলোইং ফ্যাক্টর আর নেসেসারি। আমাদের এই জিনিসগুলা মানে ইনভেস্টিগেশন করা জরুরি এই স্ট্রাকচার ডিজাইন করার জন্য। ক্যাপাসিটি অফ দ্য স্টোরেজ স্ট্রাকচার সাচ এস রিজার্ভার, magnitude of flood flows to enable support safe disposal of excess flow, minimum flow and quantity of flow, available at various seasons, and the interaction of the flood wave and hydraulic. ওকে, আমাদের অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে এগুলো দেখলাম। মিনিমাম ফ্লো অ্যান্ড কোয়ান্টিটি ফ্লো অ্যাভেলেবল ভেরিয়াস সিজন, ইন্টারাকশন অফ দ্য ফ্লাড অফ দ্য ওয়েভ ইন হাইড্রোলিক স্ট্রাকচার সাচ এস লিভস, রিজার্ভার্স, ভ্যারিয়াস ব্রিজেস। তো এই জিনিসগুলো আমরা একটু রিডিং দিলে আসলে পারবো, এগুলো নিয়ে খুব বেশি সময় নষ্ট করার দরকার নাই। আচ্ছা, আমাদের জন্য যে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে, দ্য লিস্ট দ্য হাইড্রোলজিক্যাল এসেনশিয়াল ডেটা রিকোয়ার্ড ফর প্ল্যানিং অ্যান্ড ডিজাইনিং অফ এ হাইড্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। মানে সহজ কথা, আমাদের এই হাইড্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ডিজাইন করার জন্য কি কি ডেটা দরকার সেগুলো লিস্ট করার প্রয়োজন। তো আমাদের যদি হাইড্রোলজিক্যাল এসেনশিয়াল ডেটার কথা বলে আমরা এগুলো কি বলবো, আমাদের হচ্ছে যে ক্লাইমেটোলজিক্যাল ডেটা আছে, হাইড্রোমেটেরিওলজিক্যাল ডেটা আছে, precipitation record of stream flow records, seasonal fluctuation of groundwater table or physiometric heads, evaporation data, cropping pattern, crops and their consumptive use, water quality data of surface streams and groundwater, geomorphologic studies of basin like area, shape and slope of basin, means and median elevation, mean temperature as well as highest and lowest temperature, hydrometeorological characteristics of basin. So basically এগুলো হচ্ছে আমাদের অন কাইন্ড অফ মুখস্থ। তো এগুলো একটু দেখবো। আর ফ্লাড নিয়ে তো মোটামুটি আমরা জানি, এটা ডেফিনেশনটা যদি দেখি, unusually high stage
In a river, normally the level at which river overflow is its bank and inundates the adjoining area. সহজ কথা কি করে আমাদের রিভার তার রিভার যে ব্যাংক আছে, আমি রিভার চিন্তা করি, তো সাপোজ এটা হচ্ছে আমাদের রিভার ব্যাংক, নিচে আছে, তো আমাদের পাশে রিভার ব্যাংক, এগুলো যখন ওভারফ্লো করে, ইনান্ডেট মানে আশেপাশে যে এরিয়াকে কি করে সে ভিজায় ফেলে, এটাই বেসিক্যালি ফ্লাড। তো ফ্লাড নিয়ে আমাদের অনেক কথাবার্তা আছে, তো এগুলো এই থিওরিগুলো এগুলো রিডিং দিব, এগুলো বাসায় রিডিং দিব। আচ্ছা, আমাদের যে জিনিসগুলো জানা দরকার, ফ্লাড কন্ট্রোল, মেথড অফ ফ্লাড কন্ট্রোল। এখানে আপনাদের কোয়েশ্চেন আসতে পারে এরকম যে মিনিমাইজ দ্য ড্যামেজ কস্ট বাই ফ্লাড, মানে আমাদের ফ্লাডের দ্বারা যে ড্যামেজ আসতে পারে সেই ড্যামেজগুলো কিভাবে মিনিমাইজ করা যায়, বেসিক্যালি যেটা ওটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি ফ্লাড কন্ট্রোল। তো ফ্লাড কন্ট্রোলের কথা যদি বলি, কি বলতে পারি আসলে, আচ্ছা আমাদের খুব শর্টলি যদি বলি, এখানে সময় নষ্ট করবো না, আমাদের কি জিনিস বলা আছে, ড্যামেজ ডিউ টু ডিভাস্টেটিং ফ্লাডস can be minimized by following flood control measures singly or combination. তিনটা আছে এখানে, তিনটা মনে রাখলেই হবে, 3 মার্ক আসতে পারে 3 মার্কের কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল, বাই কনফাইনিং দ্য ফ্লো বিটুইন হাই ব্যাঙ্কস বাই কনস্ট্রাক্টিং লিফস মানে হচ্ছে ফ্লাড ব্যাঙ্ক, ডাইকস or flood walls, by channel improvement by cutting, straightening or deepening and following river training works, by diversion of a portion of the flood through bypass of floodways. In some cases, a fuse plug leaf is provided. It is a low section of leaf which, when once overtopped, will wash out rapidly and develop full discharge capacity into the floodway. আচ্ছা, মানে আমি তিনটাকে যদি বলি, ফার্স্ট অফ অল আমি এটা কি করতে পারি, ফ্লাড ব্যাংক, ফ্লাড ওয়াল আমি যদি কনস্ট্রাক্ট করি, কনস্ট্রাক্টের মাধ্যমে ফ্লোটাকে কনফাইন করে দেব, কনফাইনমেন্ট মানে একটু কি করে ফ্লোটাকে একটু আটকায় দেবো আর কি, এটা হচ্ছে কনফাইনমেন্ট বা একটু কি করে আটকায় দেওয়া, কনফাইনিং মানে হচ্ছে ফ্লোটাকে আটকায় দেবো। বাই চ্যানেল ইমপ্রুভমেন্ট বাই কাটিং, স্ট্রেটেনিং অর ডিপেনিং অ্যান্ড ফলোইং রিভার ট্রেনিং ওয়ার্ক, মানে হচ্ছে কি, মানে হচ্ছে আমি নদীর শাসন করবো বা রিভারটাকে কি করবো, খনন করবো, নদী খনন করবো, নদীর তলদেশ কাট করবো, নদীকে একটু স্ট্রেট করার চেষ্টা করবো, তাহলে যেটা হবে আশেপাশে কম হবে। ডিপ করবো, যত পানি ডিপ করবো, যদিও প্রতি বছর পলি আসে ভরে যাবে, সো এটার জন্য নদী যে শাসন বা নদীর যে অ্যাকচুয়ালি খনন ব্যবস্থা, সেটা সবসময় নদী শাসন না, আসলে নদী যে খনন বা রিভার মেনটেন্স যেটাকে বলি, সেটা সবসময় চালু থাকতে হবে। আর একটা হচ্ছে বাই ডাইভারশন অফ ফ্লাড, পোর্শন অফ ফ্লাড থ্রু বাইপাস অর ফ্লাডওয়েজ, ইন সাম কেসেস a fuse plug lead is provided. তো এই জিনিসগুলো আমরা করতে পারি, আর নিচে আসলে এগুলোর প্রয়োজন নাই, আমাদের এই তিনটা দিলেই হবে। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে আমাদের নতুন টপিক। আগেরটা জাস্ট কিছু থিওরিটিক্যাল কথাবার্তা ছিল, সেজন্য একটু আপনাদের সাথে শেয়ার করা। এখন লেকচার 6-এ, আপনাদের লেকচার 5 পর্যন্ত শেষ, লেকচার 6 এটা। লেকচার 6-এ আমাদের গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড ওয়েল হাইড্রোলিক্স। ফার্স্ট অফ অল, গ্রাউন্ড ওয়াটারটা কি, আমাদের ডেফিনেশন এন্ড জেনারেল ইনস্ট্রাকশন কথা বলা আছে, এটা একটু দেখে নেব আমাদের, তারপর একটু বলে দিই। গ্রাউন্ড ওয়াটার ইজ দ্য আন্ডারগ্রাউন্ড ওয়াটার that occurs in saturated zone of variable thickness depth below the earth surface. মানে সোজা কথা হইলো যে স্যাচুরেটেড জোনের নিচে আমরা যে আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা পাই, সেটা হচ্ছে আমাদের আর্থ সারফেসের নিচে, মাটির নিচে যেটা পাই, সেটা বেসিক্যালি গ্রাউন্ড ওয়াটার। এখন আরেকটা কথা বলতেছে যে cracks and pores in the existing rocks and unconsolidated crystal layers make up a large underground reservoir or part of precipitation stored. মানে সহজ কথা হলো, আমি যেটা করি সেটা হলো যে বিভিন্ন ক্রিস্টাল লেয়ারের মধ্যে বিভিন্ন ধরনের ক্র্যাক থাকে, সেই ক্র্যাকের মাধ্যমে আমাদের প্রিসিপিটেশন হওয়ার ফলে যে পরিমাণ পানি নিজে ইনফিল্ট্রেশন হয়, সেগুলো কি করে রাখে, ধরে রাখে, সেই ধরে রাখা পানিটাই বেসিক্যালি গ্রাউন্ড ওয়াটার হিসেবে রিজার্ভ হয়। এখন কথা হচ্ছে যে occurrence of groundwater, the rainfall that percolates below the ground surface passes through the beds of the rocks and joins the water table.
মানে সহজ করতে হলে একটু আগে যে কথাটা বললাম, আমাদের উপর থেকে বৃষ্টি পড়ে, বৃষ্টিটাকে কি হয়? ইনফিল্ট্রেশন হয়, ইনফিল্ট্রেশন বা পার্কুলেশন হয়। পার্কুলেশনের মাধ্যমে সে আস্তে, আস্তে কি করে? আমাদের ওয়াটার টেবলে সাথে সে জয়েন দেয়। And these voids are generally interconnected and permitting the movement of water ground water মানে কথা হচ্ছে মেজরিটি অফ দ্য কেসে এই মাটির কণার যে ফাঁক থাকে সেগুলো কি করে? আমাদের ওয়াটার মুভমেন্টটাকে ইজি করে দেয় বা মুভমেন্টের জন্য ব্যবস্থা করে দেয়। বাট কিছু, কিছু রক আছে, in some rock that may be isolated, preventing the movement of water between the interstices. কিছু রক আছে যেগুলো কি করে না? যেগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়াটার মুভমেন্ট যেটা আছে এই ওয়াটার মুভমেন্টটাকে প্রিভেন্ট করে ফেলে। The mode of occurrence of groundwater therefore depends largely upon the type of formation, hence depends upon the geology of the area. তার মানে আমাদের এই যে গ্রাউন্ড ওয়াটার যেটা আছে সেটা হচ্ছে যে ফ্লো হবে কি হবে না বা কিরকম থাকবে সেটা ডিপেন্ড করতেছে রক বা টাইপ অফ ফরমেশন অফ সয়েল এন্ড জিওলজিক্যাল ডেটার উপরে। The possibility of occurrence of groundwater mainly depends upon two geological factors. One, the porosity of the rocks, and two, permeability of the rocks as explained below. First of all, আমাদের এইখানে যদি একটু দেখি, আমাদের এখান থেকে যে জিনিসটা আসতে পারে, ওয়াটার ওয়াটারের বেসিক্যালি আমাদের এই যে এখানে সারফেস যে ওয়াটার আছে সেটা দুই ধরনের ক্লাসিফিকেশন আছে। একটাকে বলি জোন অফ অ্যারেশন, একটাকে বলি জোন অফ স্যাচুরেশন। জোন অফ স্যাচুরেশনের মধ্যে গ্রাউন্ড ওয়াটার জোন যেটা আনকনফাইন্ড, স্যাচুরেটেড জোন যেটা ওয়াটার টেবিলের নিচের যে জোনটা, কার উপরে? ওয়াটার টেবিলের নিচে এই যে এখানে একটা ব্যাড রক আছে, এই রকের কাজটা কি? সেই রকের কাজ হচ্ছে উপর দিয়ে পানি মুভমেন্ট ইজিলি করতে দিবে না, মুভমেন্ট করবে না আসলে। আর এটা হচ্ছে কি ওয়াটার টেবিল। ওয়াটার টেবিল থেকে ব্যাড রক পর্যন্ত, ব্যাড রক এই পর্যন্ত জোনটার নাম হচ্ছে যেন স্যাচুরেশন। আর একদম ফ্রি সার্ফেস পর্যন্ত যে ল্যান্ড সার্ফেস যেটা সেটা জোন অফ অ্যারেশন। জোন অফ অ্যারেশনের কিছু জিনিস থেকে কিছু অংশ হচ্ছে আমাদের স্যাচুরেটেড জোনের সাথে ইন্টারকানেক্টেড, যেখানে হচ্ছে যে আমাদের এই স্যাচুরেটেড জোন থেকে কিছুটা অংশ ক্যাপিলারি ফ্রিঞ্জের মাধ্যমে উপরে উঠে হয়। এই এটা একটু নিচে এক্সপ্লেনেশন করা আছে, আমরা এটা যে নিচে দেখবো জিনিসগুলা। তো স্যাচুরেটেড জোনের কথা কি বলছে? স্যাচুরেটেড জোনের কথা বলছে যে এটা বেসিক্যালি গ্রাউন্ড ওয়াটার জোন is the space in which all the pores of the soil are filled with water. মানে এখানে কি হয়? গ্রাউন্ড ওয়াটার জোন স্যাচুরেটেড মানে কি? সয়েলের যে পার্টিকেল গুলো যেটাগুলো আছে সেই পার্টিকেল গুলার ফাঁক গুলা পানি দ্বারা কি আছে? বন্ধ আছে, সেটাই কি স্যাচুরেটেড, মানে একদম পরিপূর্ণরূপে স্যাচুরেটেড অবস্থায় আছে। এটা হচ্ছে জোন অফ অ্যারেশন। জোন অফ অ্যারেশন তিনটা পার্ট দেখে আসছি। সয়েল ওয়াটার জোন, এই সয়েল ওয়াটার জোন পড়ে আসছে, ক্যান্টামিনেশন কি ক্যাপিলারি ফ্রিঞ্জ। তো সয়েল ওয়াটার জোনটা হচ্ছে বেসিক্যালি দিস ইজ লাইস ক্লোজ টু দ্য গ্রাউন্ড সারফেস ইন দ্য মেজর রুট ব্যান্ড অফ দ্য ভেজিটেশন ফ্রম হুইচ দ্য ওয়াটার ইজ লস্ট টু দ্য অ্যাটমসফিয়ার বাই ইভাপোট্রান্সপিরেশন। তো আমাদের সয়েল ওয়াটার জোন যেটা আছে, সয়েল ওয়াটারটা কি বলতেছি? আমাদের গ্রাউন্ড সারফেসে বেসিক্যালি কাছে থাকে and root bands of vegetation from which water is lost to the atmosphere by evaporation. মানে এই জোনে কি করে? এই জোনে হচ্ছে যে ইভাপোরেশনের মাধ্যমে আমাদের ওয়াটারটা কি হয়? লস হয় atmosphere. Capillary fringe is in which in this the water is held by capillary action. The zone extends from the water table upwards to the limit of capillary rise. সহজ কথা, ক্যাপিলারি ফ্রিঞ্জে কি করে? আমাদের এই নিচের যে এই যে স্তরটা, এখান থেকে ক্যাপিলারি যেহেতু আমাদের জানি কি, যেহেতু এখানে নিচের স্তরে পানি আছে, তো এখানে মাটি কর্নার ফাঁক দিয়ে অল্প অল্প কি হবে? পানি হোল্ড করে রাখবে এই জোনে। আর ইন্টারমিডিয়েট জোন হচ্ছে আমাদের this lies between the swallow zone and capillary fringe. Thickness of zone of aeration and its constituent subzones depends upon the soil texture and moisture content and vary from the region to region. While soil moisture in the zone of aeration is of importance in agricultural practices and irrigation engineering, the present chapter is concerned only with the saturated zone. আমরা যদিও এখানে দুই ধরনের জোন দেখলাম, একটা স্যাচুরেটেড জোন, একটা অ্যারেশন জোন, বাট এই চ্যাপ্টারে আমরা হচ্ছে যে শুধুমাত্র জোন অফ স্যাচুরেশন নিয়েই কথাবার্তা বলবো।
ওকে, আমরা 3 ধরনের জোন পড়লাম। এখন হচ্ছে যে বেসিক্যালি আমাদের আহ কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজি পড়বো। অ্যাকুইফার, অ্যাকুইটার্ড, অ্যাকুইক্লুড এন্ড অ্যাকুইফিউজ। এগুলো নিয়ে আপনাদের কোয়েশ্চেন আসার মতো। কোয়েশ্চেনে শর্ট নোট লিখতে বলে। তো আমাদের এগুলো কি আসলে বলতেছে, অল দ্য আর্থ ম্যাটেরিয়াল ফ্রম সয়েলস টু রকস হ্যাভ পোর স্পেসেস, মানে সয়েল থেকে রক যেটাই বলি না কেন সবগুলোতেই কিছু পোর স্পেস থাকে। যদিও দিস পোর্স আর কমপ্লিটলি স্যাচুরেটেড উইথ ওয়াটার বিলো দ্য ওয়াটার টেবল। ওয়াটার টেবিলের নিচে, এই ওয়াটার টেবিলের নিচে সয়েল বলি বা রক বলি সবগুলা কমপ্লিটলি স্যাচুরেটেড অবস্থায় থাকে। From the groundwater utilization aspect, only such material through which water moves easily and hence can be extracted which are significant. আচ্ছা, বেসিক্যালি আমাদের স্যাচুরেশন এই ফরমেশনের উপরে, মানে সহজ কথা হইলে আমার যেটা হবে এই সয়েলের কন্ডিশন বা স্যাচুরেটেড ফরমেশন এগুলোর উপর ভিত্তি করে আমরা বেসিক্যালি হচ্ছে যে 4 ভাগে ভাগ করতেছি স্যাচুরেটেড ফরমেশনকে। স্যাচুরেটেড ফরমেশন বলতে যে ফর্মে পানিটা আসলে আমাদের মানে সাপোজ আছে আর কি। স্যাচুরেটেড জোন যেটাকে বলতেছি মানে আমাদের গ্রাউন্ড ওয়াটারটা পোর ওয়াটার স্পেস যেগুলো আছে সেগুলো হচ্ছে যে ওয়াটার দ্বারা ফিল্ড আর কি, সেগুলো হচ্ছে আমাদের 4 ভাগে বিভক্ত: অ্যাকুইফার, অ্যাকুইটার্ড, অ্যাকুইক্লুড এন্ড অ্যাকুইফিউজ। আমরা থ্রু আউট দ্য লেকচার অ্যাকুইফার নিয়ে কথা বলবো, বাট এই টার্মিনোলজিগুলো একটু বুঝি। অ্যাকুইফার হচ্ছে আমাদের একটা স্যাচুরেটেড ফর্মেশন অফ দ্য আর্থ ম্যাটেরিয়াল হুইচ নট অনলি স্টোরস ওয়াটার বাট ইট ইন সাফিসিয়েন্ট কোয়ান্টিটি। সহজ কথা হলো অ্যাকুইফার হচ্ছে ওইগুলাই যারা কি করে মানে স্যাচুরেটেড কন্ডিশনে তো অবশ্যই থাকে, সাথে সাথে কি করে পানিকে স্টোর করে, সাফিসিয়েন্টলি ইল্ড হয়। এই অ্যাকুইফার যেগুলো আছে তো এগুলো অ্যাকুইফারকে কি করতেছে, অ্যান অ্যাকুইফার ট্রান্সমিটস ওয়াটার রিলেটিভলি ইজিলি ডিউ টু ইটস হাই পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি মানে কি, পানি মুভ করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়। পানির মধ্যে যেই গ্যাপ পোর ওয়াটার গুলোতে মানে পোর স্পেস যেগুলো থাকে সেইগুলো বা সেই যে অ্যাবিলিটি, পানি যে এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করার যে অ্যাবিলিটি সেটাই বেসিক্যালি পারমিয়াবিলিটি। অ্যান্ড আনকনসলিডেটেড ডিপোজিটস অফ স্যান্ড এন্ড গ্রাভেল ফ্রম গুড অ্যাকুইফার। আমি যদি আনকনসলিডেটেড রাখি স্যান্ড এন্ড গ্রাভেল যেগুলো আছে সেগুলোতে কি করবে, পানি ইজিলি মুভ করবে, সেটা কি করবে, গুড অ্যাকুইফার তৈরি করবে। তো আমাদের এগুলো নিয়ে ফিগার নিচে একটু পরে দেখবো। অ্যাকুইটার্ড, অ্যাকুইটার্ড হচ্ছে আমরা মনে হয় এটা নিয়ে খুব ভালো কিছু পাইতে পারি। দেখি অ্যাকুইটার্ড আমরা অ্যাকুইফায়ারের কথা বলেছি যে বেসিক্যালি মানে এটা যদি একটু দেখি এটা এরকম আর কি যে ওয়াটার স্টোর করে রাখে, বাট ওয়াটার হচ্ছে যে মানে এখানে ট্রান্সমিট করতে পারে ইজিলি বিকজ অফ ইটস হাই পারমিয়াবিলিটি। আর অ্যাকুইটার্ড তাদেরকে বলবো যেখানে মানে সিপেজ ইজ পসিবল, only seepage is possible. It's not partly permeable. It is partly বা partially permeable. Yield আগে যেরকম অ্যাকুইফার yield হইতো এখানে yield এত বেশি হয় না, ইনসিগনিফিক্যান্ট। আর স্যান্ডি ক্লে এটা হচ্ছে অ্যাকুইফারের একটা এক্সাম্পল। আর অ্যাকুইটার্ড থেকে যেটা হয়, through an aquitard appreciable quantities of water may leak to an aquifer below it। মানে অ্যাকুইটার্ড থেকে অ্যাকুইফারে পানিটা কি হয়, ট্রান্সফার হয়। আমি একটু ফিগারটা একটু দেখাই কিরকম হইতে পারে।
এই যে আমরা একই কি দেখছিলাম, এটা একই টার দেখছিলাম। আচ্ছা, একটা এক্সাম্পল এখানে একই ফ্লুইড হচ্ছে বেসিক্যালি ইট ইজ জিওলজিক্যাল ফরমেশন হুইচ ইজ এসেনশিয়ালি ইমপারমিয়াবল টু দ্য ফ্লো অফ ওয়াটার, মানে যেটা বেসিক্যালি ইমপারমিয়াবল এন্ড ইট মে বি কনসিডার্ড এজ close to water movement even though it may contain large amount of water due to its high porosity. Clay is an example of an aqueous fluid. সহজ কথা হচ্ছে যে এটা aqueous fluid, যেটা এটা পানিকে কি করে না, পানি পাস করে না, ইমপারমিয়াবল। সো এটাতে যেটা হয়, যদিও এটাতে আমাদের হাই অ্যামাউন্ট অফ পানি সে ওই লেয়ারটা গেইন করে থাকে, যদিও এখানে অনেক হাই পোরোসিটি আছে, বাট পানি পাওয়া যায় না, বিকজ এটা একটা এক্সাম্পল হচ্ছে এটা যে উপরে বা নিচে ক্লিয়ার লেয়ার থাকে। অ্যাকুইফিউ হচ্ছে আমাদের যেখানে এটা পোরসও না বা পারমিয়াবল না, তো সেটা আর কি। যেটা ফিগার গুলো আমরা চাইলে গুগল থেকে দেখে নিতে পারি। অ্যাকুইফিউজ দেখে তো ফিউজার আছে কিনা, ফিগার পেলে পরে দেখাচ্ছি। আচ্ছা, অ্যাকুইফিউজ যেটা আছে এটা আসলে খুব একটা আমরা ফিগার পাচ্ছি না আর কি। আচ্ছা, একটু ঘাটাঘাটি করতে হবে। আচ্ছা, তো এই ডেফিনেশন গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, একটু দেখে নিব। এবার ফার্স্ট অফ অল আমরা যেটা করতে যাচ্ছি, আমরা গ্রাউন্ড ওয়াটারে যেটা আছে সেটা তো আমাদের মানে আমরা চাচ্ছি যে উপরে নিয়ে আসতে। অনেকগুলো মাধ্যমে নিয়ে আসা যায়। একটা মোস্ট কমনলি মাধ্যম হচ্ছে আমাদের এই ওয়েল বা নলকূপ বলা যায়, যেটা অথবা হচ্ছে বিভিন্ন পাম্প বলা যায়, সে পাম্প করে নিয়ে আসা যায়। তো এই নলকূপ গুলায় আমাদের মানে ধরেন হচ্ছে যে আপনি এটা একটা বড় প্ল্যান্ট হতে পারে, অথবা ছোট গ্রাম অঞ্চলে যেগুলো নলকূপ সেগুলো হতে পারে, অথবা ডিপ টিউবওয়েল হতে পারে। তো সেগুলা আমরা বেসিক্যালি কোথাও যদি বসাইতে চাই, কি কি ফ্যাক্টর কনসিডার করতে হবে, আমি কি পরিমাণ ফ্লো পাবো, তো সেটা আমরা একটু দেখবো। এখন টিউবওয়েল আমাদের কোথায় দিতে হবে, বা এই ওয়েল যেটা আছে সেটা কোথায় দিতে হবে, কোথায় দিলে কিরকম পানি পাবো, কিরকম ফ্লো পাবো, সেটা একটু দেখবো। এবং কোন কোন অঞ্চলে কিরকম থাকে সেই জিনিসগুলো হয়তো আমরা এখন দেখবো না, বাট চাইলে এগুলো খুঁজে বের করতে পারি। কোন অঞ্চলের সয়েল ক্যারেক্টারিস্টিক্স কিরকম, সেটার উপরে ভিত্তি করে আমাদের হয়তো হচ্ছে যে ওয়াটার কোন লেয়ারে পাওয়া যাবে না পাওয়া যাবে সেটা আমরা খুঁজে বের করতে পারি আর কি চাইলে। আচ্ছা, এখন ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আহ অনেকগুলা যদিও হচ্ছে যে আমরা এখানে সয়েল স্যাচুরেশন ফরমেশনের আমাদের অনেকগুলো কন্ডিশন দেখেছি, অ্যাকুইফার, অ্যাকুইটার্ট, অ্যাকুইক্লুড এবং অ্যাকুইফিউজ। আমরা আমাদের ওয়েল ডিজাইনের জন্য আমরা অ্যাকুইফারটাকে চুজ করতেছি, এবং যেহেতু অ্যাকুইফারটা আমাদের যেটা করে ভালো অ্যামাউন্ট অফ পানি সে ধারণ করে, সাথে হচ্ছে যে পার্শিয়ালি অর ফুলি পারমিয়াবল, অর্থাৎ ওটা পাস করার অ্যাবিলিটি রাখে, দ্যাটস আমরা এটাকে চুজ করতেছি। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের অ্যাকুইফার দুই ধরনের আছে, একটা হচ্ছে কনফাইন্ড অ্যাকুইফার আর একটা হচ্ছে আনকনফাইন্ড অ্যাকুইফার। আমি একটা এক্সাম্পল থেকে দেখি। এই যে এখান থেকে যদি দেখি, এটা হচ্ছে কনফাইন্ড আর এটা হচ্ছে আনকনফাইন্ড। কনফাইন্ড হচ্ছে আমাদের নিচে হচ্ছে মানে একটা লেয়ার কি আমাদের ইমপারমিয়াবল বেডরক, এখান থেকে পানি পাস হতে পারবে না। ক্লে যেটা আছে সেখান দিয়ে পাস হলেও খুবই মিনিমাম অ্যামাউন্টে, মানে এটা উপরে উঠতে পারবে না, বাট এখান দিয়ে চুষে নিচে আসতে পারে। কনফাইন্ড মানে আমার উপরে পানি যাওয়ার খুব একটা সম্ভাবনা নাই, বা যেটা হয় যে নিচে দিয়েও খুব একটা পানি যায় না। নর্মালি হচ্ছে যদি দেখি একদম ডিপে, সয়েলের ডিপে যে লেয়ারগুলো থাকে, এখন এগুলোর সয়েল ক্যারেক্টারিস্টিক্স বা এসপিটি ভ্যালু থেকে আমরা হয়তো লেয়ারগুলো বের করতে পারবো। এসপিটি ভ্যালু থেকে আমাদের ক্লে কোথায় থাকে না থাকে, আমরা নর্মালি যেটা করি, আমরা হচ্ছে যে টিউবওয়েল তার বেডরকের উপর নিয়ে যাই না, আমরা এসপিটি ভ্যালু থেকে ওই চেক করি যে ক্লে কোথায় আছে। তো ক্লে পার করলে আমরা বা ক্লে পাস করে কি করি, আমরা নর্মালি হচ্ছে যে টিউবওয়েলটা সেট করার চেষ্টা করি। এখন সেটার সুবিধা অসুবিধা কি, আমরা হচ্ছে হয়তো এখানে ফ্রেশ ওয়াটারটা পাবো, কারণ এখানে যত ডেপথে যাবো, যত ডেপথে গেলে
আমাদের দেখতে হবে আর্টস এন্ড ইন্টারেস্টিং সমস্যা আছে কিনা সেগুলো ডিজাইন করে মানে চিন্তা করে ডিজাইনগুলো করতে হয়। সো কোন লেয়ারে কিরকম সয়েল থাকে সেটা বা কোন লেয়ারে কোন রকম পানি থাকে, কিরকম আর্টস মানে কিরকম হচ্ছে যে আমাদের কনস্টিটিউয়েন্ট গুলো থাকে সয়েলের মধ্যে, সেগুলো একটু বিবেচনা করে হয়তো আমাদের ফার্দার ডিজাইনগুলো করতে হবে। যাক, আমরা সেগুলো এখন ডিজাইনে নিয়ে আসতেছি না। আপাতত আমরা যেটা চাচ্ছি যে অ্যাকুইফারের ডেফিনিশন ২ ধরনের হয়। কনফাইন্ড একটা, আনকনফাইন্ড। আনকনফাইন্ড হচ্ছে একটা লেয়ার হচ্ছে ক্লে লেয়ার, আর এটা হচ্ছে ওপেন সারফেসের সাথে কি থাকে কানেক্টেড থাকে। এই যে এইটা যেটা একদম গ্রাউন্ড ওয়াটার টেবিলের সাথে যে কানেক্টেড, সেটাই হচ্ছে আমাদের কি বেসিক্যালি আনকনফাইন্ড অ্যাকুইফার। তো এখন আনকনফাইন্ড যেটা, এটার আরেকটা নাম আছে। আনকনফাইন্ডের নাম হচ্ছে ওয়াটার টেবল অ্যাকুইফার, নন আর্টিজান অ্যাকুইফার, গ্র্যাভিটি ওয়েল। আর কনফাইন্ড আরেকটা নাম হচ্ছে আর্টিজান অ্যাকুইফার। তো আমাদের এখানে কথা লেখা আছে যে আনকনফাইন্ড অ্যাকুইফার যেটা, সেটা সারফেস ওয়াটার টেবিলের সংস্পর্শে থাকে এবং বেসিক্যালি ওটা হচ্ছে এয়ার প্রেশার বা অ্যাটমসফিয়ারিক প্রেশার। আর কনফাইন্ড অ্যাকুইফার যেটা আছে সেটার কথা যদি বলতে চাই, সেটা হচ্ছে ওয়াটার অ্যাটমসফিয়ারিক প্রেশারে থাকে না। সো এখন কথা হচ্ছে আমাদের যদি টিউবওয়েল ডিজাইন করতে যাই, যে জিনিসগুলো মানে খেয়াল রাখা উচিত। আমরা এখানে অনেকগুলো ল আছে, তো আমরা সবগুলোতে আসলে আমাদের প্রয়োজন নাই। আমাদের ট্রান্সমিটিবিলিটি একটা টার্ম আছে, সেটা বেসিক্যালি হচ্ছে কি ট্রান্সমিটিবিলিটি মানে ওয়াটার তো হচ্ছে যে কি করে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে আমাদের পাস করে। তো সেই পাস করার যে অ্যাবিলিটি, সেটাই বেসিক্যালি হচ্ছে আমাদের ট্রান্সমিটিবিলিটি বা পারমিয়াবিলিটি। যে আমাদের রাশিগুলো আছে, মানে সহজ কথা হলো যে আমাদের পাস করার যে অ্যাবিলিটি, এখন কথা হলো এটার সাথে আবার পারমিয়াবিলিটির সাথে রিলেটেড। সয়েল কি পরিমাণ পারমিয়াবল সেটার সাথে রিলেটেড। আমরা সেই পারমিয়াবিলিটির সাথে এইচ কে, অর্থাৎ এইচটা হচ্ছে এই কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি যেটা আছে কে, হ্যাঁ, তাকে যদি আমি হচ্ছে যে এইচ হচ্ছে যে ডেপথের সয়েল, আমরা এই যে এটা একটা সয়েল লেয়ার যদি চিন্তা করি, তো এটার যদি একই রকম সয়েল হয়, এটার পারমিয়াবিলিটি একই রকম হবে, কোএফিসিয়েন্ট পারমিয়াবিলিটি একই রকম হবে। এই থিকনেস এই এইচ এই ডেপথ দ্বারা গুণ করে যদি আমি, তাইলে হচ্ছে টি পেয়ে যাবো। টিটাই হচ্ছে ট্রান্সমিটেবিলিটি। তো যদিও টিকের খুব একটা আমরা ইউজ দেখবো না। তো এখন হচ্ছে এই যে ডিসচার্জ, কি পরিমাণ পানি ডিসচার্জ হবে, সেটা একটা ফর্মুলা হচ্ছে এটা, যে কে ডেল্টা এইচ বাই এস। এটা আমরা পরে, এটা হচ্ছে যে কখন কিভাবে কাজে লাগবে এটা পরে আসতেছি, আপাতত এটা নিয়ে মাথা না ঘামাই। আচ্ছা, আমাদের যেটা একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য। সেটা হলো, সাপোজ দুইটা জিনিস হতে পারে, আমাদের আনকনফাইন্ড অ্যাকুইফার হতে পারে এবং কনফাইন্ড অ্যাকুইফার হতে পারে। এখন আনকনফাইন্ডের মধ্যে আবার দুই রকম হয়। একটা হচ্ছে আমি এই যে এইখানে হচ্ছে যে এটা হচ্ছে আমার মেন পাম্প ওয়েল, এটা হচ্ছে আমাদের মেন পাম্প ওয়েল। আমি এটা কি করতে চাচ্ছি, সাপোজ আমি এটা হচ্ছে যে বসাইতে চাচ্ছি। এখন এই যে এইটা SW, আমার বেসিক্যালি কি হবে, ওই ওয়াটার টেবল এখানে আছে, আমি যদি এখান থেকে পানি তুলি কি হবে, এই ওয়াটার টেবল আস্তে আস্তে নিচে নামবে। কি হবে, নিচে নামবে। এখন ঘটনা হলো যে আমি শুধু যে এরকম করবো যে আমি এখানে টিউবওয়েল বসাচ্ছি, আশেপাশে কোনো টিউবওয়েল থাকবে না, এরকম কিন্তু হয় না। নির্দিষ্ট একটা এরিয়াতে নির্দিষ্ট একটা জনিকে থেকে আরো ডিফারেন্ট, মানে আরো ছোট বড় টিউবওয়েল থাকতে পারে। সেগুলোকে আমাদের নর্মালি বিবেচনা আনতে হয়। যদি বিবেচনা নিয়ে আসি, ধরেন যে এখানে অবজারভেশন ওয়েল, যে আমি এগুলোকে বিবেচনা নিয়ে আসতেছি, যে আমি যেখানে ওয়েল করতেছি বা নলকূপ স্থাপন করতেছি বা টিউবওয়েল স্থাপন করতেছি, তার একটা ফিক্সড একটা R1 ডিস্টেন্স ধরে এখানে একটা ওয়েল আছে, R2 ডিস্টেন্স ধরে এখানে আরেকটা ওয়েল আছে। তো সেগুলোর জন্য কি হবে, সেগুলো তো পানি তুলতেছে বা পানি বেসিক্যালি হচ্ছে ডিসচার্জ করতেছে, তাহলে ওইখানে কি হবে, পানির লেভেলটা নিচে নামবে। সেটার জন্য আমি যে এখানে একটা, এখান থেকে একটা বড় করে একটা কেটে দিতেছি, যে এটা একটা কার্ভ, এটা হচ্ছে কি বলে, কোনো ডিপ্রেশন বলে। কার্ভটা কি বলে, কোনো ডিপ্রেশন। আর এই যে ওয়াটার টেবিলটা আমাদের নর্মালি এরকম থাকার কথা ছিল, বাট আলটিমেটলি পানি পাম্প করার কারণে ওয়াটার টেবিলটা কি হবে, নিচে নেমে যাবে। এই যতটুকু নিচে নেমে যায়, SW বলে এটাকে বেসিক্যালি বলে হচ্ছে ড্র ডাউন। সবগুলোর জন্য কি হবে, এরকম সিমিলার কাইন্ড অফ ড্র ডাউন হবে। এখন কথা হচ্ছে যে আমাদের যে বেসিক্যালি আমরা একদম কোর পয়েন্টে চলে যাব। এখানে এগুলো ডেরিভেশন অনেক কিছু আছে, এগুলো ডেরিভেশন কিভাবে হয় না হয় সেগুলো আপাতত আমাদের জন্য প্রয়োজন নাই। কেউ চাইলে আমাদের যে উপরে মানে নিচে স্লাইড, এগুলো প্রত্যেকটা ডেরিভেশন করে দেওয়া আছে, কেউ চাইলে আমি স্লাইড দিয়ে দিব, আপনাদের এগুলো ডেরিভেশন কেউ চাইলে দেখে নিতে পারেন, সমস্যা হলে আমার সাথে analysis করতে পারেন। বাট আপনাদের ম্যাথ করার জন্য বা পরীক্ষার জন্য প্রয়োজন নাই। দ্যাটস আমি হচ্ছে ডেরিভেশন দেখাচ্ছি না, জাস্ট ফর্মুলার প্রিন্সিপালটা একটু বোঝাচ্ছি আর কি, যে কিরকম। এইচডব্লিউ হচ্ছে আমাদের ধরেন হচ্ছে যে এই ওয়াটার টেবল থেকে এই যে মানে ইম্পারভিয়াস স্ট্রেটা, যেটা রক, এই পানির যে ডেপথ,
অ্যাকুইফারের যে ডেপথ সেটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে এটা দিলাম ডি। এই অ্যাকুইফারের যে ডেপথ এটা হচ্ছে আমাদের দেওয়া আছে কি, এই যে এইদিকে ডি দেওয়া আছে, কি দেওয়া আছে, ডি। এস ডাব্লিউ হচ্ছে কি আমাদের ড্র ডাউন, এইচ ডাব্লিউ কি হবে, ডি মাইনাস ড্র ডাউন করলেই আমরা এই ওয়াটার টেবলের ড্র ডাউন যে হাইট যেটা এইচ ডাব্লিউ সেটা পেয়ে যাব। আর সেটার সাথে আমাদের একটু রিলেশন গুলো একটু খেয়াল করি। আচ্ছা, আমি তো এখানে একটা দেখাইলাম, আমাদের কি করতেছি যে এই যে ফর্মুলাটা যেটা ডিরাইভ করতেছি সেটা হচ্ছে কি উইথ কনসিডারিং, আমি কি করতেছি অবজারভেশনাল, কনসিডারিং অবজারভেশনাল, কনসিডারিং অবজারভেশনাল, অবজারভেশন ওয়েল যদি করি মানে আমরা কনসিডার করি অবজারভেশন ওয়েল কনসিডার করলে আমাদের কিউ যে ডিসচার্জ সেটা সময় যে পাই কে এইচ টু স্কোয়ার মাইনাস এইচ ওয়ান স্কোয়ার লন আর টু বাই আর ওয়ান। এখন কে এটা হচ্ছে কোএফিসিয়েন্ট পারমিয়াবিলিটি, আর আর টুটা কি, এই যে এই ওয়েলের সেন্টার থেকে এই ওয়েলের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আমাদের আর টু, আর এই ওয়েলের সেন্টার থেকে আমাদের ডিস্টেন্স হচ্ছে কি আর ওয়ান। সো এটা হচ্ছে না নিচে আর টু, সরি আর হ্যাঁ আর টু বললাম, এস টু কোনটা, এস টু তো হচ্ছে এই যে ড্র ডাউনের এস টু হচ্ছে এস টু, সরি এইচ ওয়ান, এটা হচ্ছে এইচ টু। তো এইচ টু ডেফিনেটলি বুঝতে বড় হবে এইচ ওয়ান থেকে। তো এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এইচ টু স্কোয়ার মাইনাস এইচ ওয়ান স্কোয়ার যেটা আছে আমরা চাইলে এটাকে কনভার্ট করতে পারি। তো আমাদের এটা ডেরিভেশন থেকে এখানে লেখা যায় যে এইচ টু এইচ ওয়ান প্লাস এইচ টু, তো সেভাবে ডেরিভেশন করে আলটিমেটলি এই যে এখানে টু পাই কে এইচ এস ওয়ান মাইনাস এস টু আসে আর লন আর টু বাই আর ওয়ান, আর কে এস ওয়ান টি জানি তো টি বসাই দিতে পারি। আচ্ছা, এইগুলো আমাদের ফর্মুলা কার জন্য, যদি কনসিডার করি যে অবজারভেশন ওয়েল আছে। আচ্ছা, আমাদের জন্য এটার থেকে আমরা দুইটা জিনিস জানবো। যদি এরকম হয়, এটা কিন্তু বেশি, আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি থেমস ফর্মুলা। কার ফর্মুলা, থেমস, থেমসের ফর্মুলা অনুসারে আমরা এই জিনিসগুলো লিখতেছি। তো এগুলো ডেরিভেশন গুলো একটু যদি দেখি যে এখানে যেটা চলে আসছে এটা একটু খেয়াল রাখবো আর কি। আচ্ছা, এখন কথা হলো যে যদি আমাদের কনফাইন্ড হয়, একটু আগে আনকনফাইন্ড দেখছি, একটু কি দেখছি আমরা আনকনফাইন্ড দেখছি, যদি কনফাইন্ড হয়, কনফাইন্ড হলে ফর্মুলাটা কি চলে আসে, আচ্ছা কনফাইন্ড হলে ফর্মুলাটা চলে আসে, এখানে আমরা এটা ইউজ করবো না, লন ইউজ করবো, টু পাই কে এইচ ইস টু মাইনাস এইচ ওয়ান, টু পাই কে এইচ ইস টু মাইনাস এইচ ওয়ান, হ্যাঁ লন আর টু বাই আর ওয়ান। এটা হচ্ছে কি আমাদের যদি আমরা কি করি অবজারভেশন ওয়েল, মানে যদি ধরে নিই কি আসলে অবজারভেশন ওয়েল আছে তাই নেই। আচ্ছা, এখন আমাদের আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের এক্সামের জন্য যদি অবজারভেশন না থাকে, এই উইদাউট অবজারভেশন ওয়েলটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। মানে আমি ধরে নিচ্ছি যে আমি যেখানে ওয়েল করতেছি তার আশেপাশে কোনো ওয়েল নাই, ওয়েল মানে নলকূপ বা হচ্ছে যে টিউবওয়েল ধরতে পারি, টিউবওয়েল, তার আশেপাশে কোনো কি নাই, ওয়েল নাই। এখন কথা হলো যে যেটা সেটা আমরা কি করব, এই যে আমি যদি এখান থেকে আমার তো ওয়াটার টেবিল এইটা আছে, আমি যদি নিচে নলকূপ বসাই পানি তুললে কি হবে, একটা সময় আস্তে আস্তে ওয়াটার টেবিলটা নিচে নেমে যাবে। তো এই এটা কি বলতেছি কি আমাদের ড্রডাউন কার্ভ, বা আরেকটা নাম একটু আগে বলে আসছিলাম কোন অফ ডিপ্রেশন, যে কোন শেপ থেকে এটাকে কি বলে, কোন অফ ডিপ্রেশন বলে। আর এটা হচ্ছে ডেপথ, এটা হচ্ছে ড্রডাউন, এতটুকু কি আমাদের ড্রডাউন। এই যে এইটা, এটাকে আমি যদি একটু আগে মানে এস ডাব্লিউ দেখে আসছিলাম, এটা হচ্ছে কি আমাদের ড্রডাউন। তো এইবার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা কিন্তু এটা দেখতেছি কার জন্য, আনকনফাইন্ড অ্যাকুইফার, কার জন্য আনকনফাইন্ড। আনকনফাইন্ডের জন্য আগের যে ফর্মুলাটা ছিল, ফর্মুলাটা আগেরটাই আছে, আগেরটাতে যেটা ছিল সেটা হচ্ছে ওই আর টু এইচ টু স্কোয়ার মানে এইচ ওয়ান স্কোয়ার ছিল তাই না, আর এখন তো এইচ ওয়ান এইচ টু নাই, এখন তো শুধু নিচে একটাই। তাহলে কি লিখতেছে, ওই ক্যাপিটাল ডি, এটা পুরোটা হচ্ছে ক্যাপিটাল ডি, নিচে হচ্ছে কি স্মল ডি। এখন লিখতেছে হচ্ছে এই পুরা লেয়ার এই ক্যাপিটাল ডি স্কোয়ার মাইনাস কি এই ডি স্কোয়ার। তাহলে আমি এটাকে অন্যভাবে নাম দিই, আমি এটাকে একটু আগে নাম দিয়েছিলাম হচ্ছে কি সম্ভবত এইচ ডাব্লিউ। আগেটার সাথে যদি মিল রাখতে চাই, মিল রাখতে চাইলে এটার নাম এইচ ডাব্লিউ দিলাম, উপর একটা এস ডাব্লিউ, এটা হচ্ছে ডি। আচ্ছা, আমি এটাকে অন্যভাবে একটা নাম দিই, সেটা হচ্ছে আমি এটাকে পুরোটাকে ডি তো দেওয়া আছে, এটা হচ্ছে এস ডাব্লিউ, এটা হচ্ছে এইচ ডাব্লিউ, আর এইখান থেকে ড্র ডাউন যে কার্ভ যেটা, এটা রেডিয়াস হচ্ছে আর, আর স্মল আর হচ্ছে রেডিয়াস অফ অয়েল। ক্যাপিটাল আরটা পরিচয় কি বললাম,
রেডিয়াস অফ সার্কেল অফ ইনফ্লুয়েন্স, যেটা ড্রডাউন কার্ভ যেটা সেটা রেডিয়াস এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, তাইলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? ফর্মুলাটা আগেরটাই আছে, পাইকে জাস্ট এই জায়গাতে চেঞ্জ হয়েছে। আগে এইচ টু স্কোয়ার মাইনাস এইচ ওয়ান স্কোয়ার ছিল, এখন ডি স্কোয়ার মাইনাস স্মল এফ। আমরা এটা এরকম বলতে পারি, ক্যাপিটাল ডি স্কোয়ার মাইনাস এটাকে এইচ ডাব্লিউ স্কোয়ার বলতে পারি। আচ্ছা, তাহলে আমাদের একটা জিনিস খেয়াল রাখবো, যদি সেমই একটা ওয়েল হয়, সেম ওয়েলের জন্য আমাদের যেটা হবে আর কি, দাঁড়ান বলতেছি একটু। আচ্ছা, আমাদের এখানে স্পেশাল কন্ডিশন বলা থাকে, সেগুলো আমাদের আপাতত আলোচনা একটু অফ রাখতেছি, এটা একটু পরে আসবে, যে এই এই রেশিও গুলো কিভাবে চেঞ্জ হয়, কখন চেঞ্জ হয় না, সেই জিনিসটা আমাদের কোয়েশ্চেন থেকে বোঝাটা বেটার হবে। আপাতত বললেও কেউ ওটা বোঝা যাবে না। তো আমাদের এটা হচ্ছে কি, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখতে হবে, পাই কে ডি স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার লন আর বাই আর, সেটা হচ্ছে কি আনকনফাইন্ড একুইফায়ারের ফর্মুলা। আচ্ছা, এবার কনফাইন্ড একুইফায়ারের জন্য আমাদের কি দেখতেছি, হ্যাঁ এই যে এটা হচ্ছে দেখতেছিল এরকম, আমাদের টু পাই ক্যাম ডি মাইনাস ডি লন আর বাই আর, এটা একটা ফর্মুলা। আচ্ছা, আলটিমেটলি আমাদের কি মনে রাখতে হবে, সেগুলো আমরা হচ্ছে যে আলটিমেটলি ফর্মুলার দিকে চলে যাই বা ম্যাথের দিকে চলে যাই, তাই আমাদের বুঝতে ইজি হবে ম্যাথ অ্যাকচুয়ালি কিভাবে করতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যদি একটু চলে আসি খুব সিম্পলি, ওই ইকুয়েশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা একটু পড়ি। A well penetrates into an unconfined aquifer having saturated A well penetrates into an unconfined aquifer having saturated depth of 100 meter. তার মানে আমাদের এই ওয়াটার টেবলের স্যাচুরেশন ডেপথ হচ্ছে আমাদের ডি হচ্ছে, এবং ক্যাপিটাল ডি, এটা আমাদের মধ্যে ক্যাপিটাল ডি এর মনে রাখতে পারি, এটা ক্যাপিটাল ডি, এটা হচ্ছে 100 মিটার। আচ্ছা, ডিসচার্জ কিউ বলে দেওয়া আছে হচ্ছে 250 লিটার পার মিনিট এটে 12 মিটার ড্র ডাউন। এই এটা কত মিটার? আচ্ছা, এটা ফিগারটা একটু বেশি বড় হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের 12 মিটার ড্র ডাউন, তার মানে এটা হচ্ছে কত 12 মিটার। যদি 12 মিটার হয় তাহলে যে এটা কত আমাদের, এটা স্মল ডি বলতে পারি অথবা এইচ ডাব্লিউ বলতে পারি। এটা হচ্ছে কত 180, 100 মাইনাস, এটা হচ্ছে 100 মাইনাস 12 ইকুয়ালটা হচ্ছে কত 88 মিটার। তাইলে আমাদের যেটা পেয়ে যাচ্ছি, ফার্স্ট কেজে আমাদের ডি পাচ্ছি, এস ওয়ান পাচ্ছি, কিউ ওয়ান পাচ্ছি। আর মজার এসে কি কোয়েশ্চেন কি বলছে, কোয়েশ্চেন বলছে অ্যাজিউমিং ইকুইলিব্রিয়াম ফ্লো কন্ডিশন and homogeneous aquifer। আচ্ছা, মানে আমাদের হোমোজিনিয়াস অ্যাকুইফার চিন্তা করতে বলছে, এস্টিমেট ডিসচার্জ এট 18 মিটার্স ড্রডাউন। তাহলে হোমোজিনিয়াস অ্যাকুইফার যেটা বা ইকুইলিব্রিয়াম ফ্লো কন্ডিশন, মানে ফ্লো হচ্ছে যে অন কাইন্ড অফ সিমিলার টাইপ অফ ফ্লো হচ্ছে, ডিসচার্জ এট 18 মিটার ড্রডাউন, মানে আমাদের 18 মিটার ড্রডাউন যদি হয়, সে তখন ডিসচার্জ কিরকম সেটা আমাকে বের করতে বলছে। তো the distance from the well where drawdown influences are not appreciable may be taken to equal for both cases। মানে আমাদের আর নট অ্যাপ্রিসিয়েবল মানে কি, আশেপাশের যেগুলো আমাদের ওয়েল আছে সেগুলোর জন্য ড্রডাউন এখানে অ্যাপ্লিকেবল না, মানে হচ্ছে কি আমাদের আশেপাশে কোনো ওয়েলকে আমরা কনসিডার করতেছি না। আরেকটা জিনিস এবার হচ্ছে যে হোমোজেনিয়াস অ্যাকুইফার, এটা মানেটা কি, হোমোজেনিয়াস অ্যাকুইফার হলে আমাদের এই যে ড্রডাউন যে কার, মানে এই অ্যাকুইফারে আমাদের যেটা হবে, ফ্লো কন্ডিশন যদি সেম থাকে, ফ্লো কন্ডিশন সেম, তো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই ইকুইলিব্রিয়াম হোমোজিনিয়াস অ্যাকুইফার যদি বলে, তাহলে আমাদের কি হোমোজিনিয়াস অ্যাকুইফার এক জিনিস, এটা মানে কি হোমোজিনিয়াস অ্যাকুইফার মানে এই অ্যাকুইফারের পারমিয়াবিলিটি কি সেম হবে।
আর এই ফ্লো কন্ডিশন যেটা, এই ফ্লো কন্ডিশন থেকে আমি কি পাবো, ওই যে ড্র ডাউন আর বাই আর যেটা, এটা বেসিক্যালি কি হবে, যেহেতু আমাদের সেম ওয়েল, সিমিলার সেম ওয়েলটাই নিয়ে বলতেছি এবং ফ্লো সেম হলে কি হবে, যে এটাও সেম হবে, এটা সেম হলে আমাদের আর বাই আর কি হবে, সেম হবে। তাহলে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমাদের এটা কি বলা আছে, কোয়েশ্চেনটা একটু পড়ি। আনকনফাইন্ড অ্যাকুইফার, কি বলছে, আনকনফাইন্ড অ্যাকুইফার। আমাদের কি দেওয়া আছে, আনকনফাইন্ড ডি S1 Q1 দেওয়া আছে, S2 দেওয়া আছে, ডি তো চেঞ্জ হয় নাই যেহেতু হোমোজিনিয়াস, Q2 চাইছে। তো ইন্টারেস্টিং, খুবই সিম্পল। আমাদের কিউ এর এই কিউ এর রিলেশন কি, কিউ সমান জানি হচ্ছে আমরা পাই কে ডি স্কয়ার মাইনাস এইচ ডাব্লিউ স্কয়ার লন আর বাই আর ডাব্লিউ। আর ডাব্লিউ তে হচ্ছে বেসিক্যালি আমরা স্মল আর যেটা দেখছি, আর এই যে আমরা একটু আগে ফর্মুলা দেখে আসছি, যেটা ফর্মুলাতে আমরা দেখে আসছিলাম যেটাকে ক্যাপিটাল ডি দেখে আসছিলাম, এটাকে স্মল ডি দেখে আসছিলাম। আমাদের যেটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এই ডিস্টেন্সটাকে ধরে নিচ্ছি আমরা SW, SW ইকুয়াল টু হচ্ছে বেসিক্যালি আমাদের ওইখানে স্মল ডি, আর আমরা যেটাকে ডি ধরতেছি এটা বেসিক্যালি ছিল ওইখানে ক্যাপিটাল ডাব্লিউ। তো এটা গোলমাল করার কিছু নাই, আমরা আমাদের মতো যেটা ধরছি আমি সেটা দিয়ে কাজ করি। আচ্ছা, তো আমাদের এখান থেকে আমি এটা বুঝলাম, যেহেতু আমাদের সিমিলার, আমাদের যেহেতু হচ্ছে কি বলতেছে ফ্লো সেম এবং সেম ওয়েল, তার মানে কি এটা কি, এটা হচ্ছে এই রেশিওটা সেম, এই রেশিওটা সেম মানে নিচেটা কি, দুটো জনের ধ্রুবক। আর পাই কে যেটা আছে, যেহেতু আমাদের সিমিলার টাইপ অ্যাকুইফার, তার মানে কি হবে, এটাও সেম। তাহলে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমি তাহলে কি দাঁড়াচ্ছে, আমি যদি একটু ভাগ করে দিই, আমি Q1 এর সাথে রিলেশনটা স্থাপন করি। Q1 সমান জানি পাই কে ডি স্কয়ার H1 স্কয়ার। আচ্ছা, ড্র ডাউনের এই ডি তো ডেপথ অফ স্যাচুরেশন সেম, বাট HW1 যেটা মানে আমাদের HW1 টা হয়ে আসছে, এই যে এইটা আমাদের ড্র ডাউন যদি এরকম যদি আমাদের এই হয়, এটা তো ড্র ডাউন, এন্ড ফার্স্ট কেসে যদি এরকম হয়, সেকেন্ড কেসে ডেফিনেটলি যদি বলছে আমাদের ড্র ডাউন চেঞ্জ হইছে, তো ড্র ডাউন চেঞ্জ হলে কি হবে, আমাদের এই নিচের যে এই ডেপথ গুলো কি হবে, চেঞ্জ হবে। ওইটার সাথে বেসিক্যালি আমাদের Q1 গুলো চেঞ্জ হচ্ছে, আর কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, বাকি সবগুলোই কিন্তু প্যারামিটার সেম। তাইলে আমাদের এখান থেকে আমাদের পাইকে সেম, পাইকে সেম, নিচেরটা সেম, নিচেরটা সেম। আমি যদি এক কাজ করি, আমি এত কিছু ক্যালকুলেশন না করে ভাগ করে দিই, ভাগ করলে কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাবে। সো থাকে কি আসলে Q1 বাই Q2 ইকুয়াল টু ডি স্কয়ার মাইনাস এইচ ডাব্লিউ স্কয়ার, আর হচ্ছে যে Q2 ইকুয়াল টু ডি স্কয়ার মাইনাস এইচ ডাব্লিউ 2 স্কয়ার। তো ডি কত, ডি এর ভ্যালু হচ্ছে আমাদের আমরা ধরে নিয়েছিলাম কত, 100। এইচ ডাব্লিউ 1 কত, ড্র ডাউন যদি উপর থেকে আমাদের এস ডাব্লিউ এর যদি ড্র ডাউন কত 12 হয়, ড্র ডাউন যদি 12 হয়, তাহলে আমাদের H1 হচ্ছে কত 88, ফার্স্ট কেসে তো 88 ছিল। ফার্স্ট কেসে আমাদের যদি এখানে বলা নাই, আমাদের ফার্স্ট কেসে হচ্ছে যে S1 ছিল, এইটা S1 হইলে আমাদের এইচ ডাব্লিউ কত হবে, এই ডি মাইনাস S1, ডি মাইনাস S1 তাহলে হচ্ছে 88। আর এইচ ডাব্লিউ 2 কত হবে, ওই 100 মাইনাস 18 ইকুয়াল টু কত, 82 মিটার। তাহলে আমাদের 80, একটু খেয়াল করি, আমাদের Q1 তো জানি 250, D1 মানে ডি তো আমি দুইটাতে সেম জানি, HW1 ডিফারেন্ট বসাইলেই জাস্ট কিউটিটা দরকার পড়ে, আমরা এখানে কিউটি বের করে ফেলতে পারি, 363 চলে আসে। তো আমাদের এই যে এই এত কিছু এখানে প্রয়োজন পড়ে না, ডিরেক্ট আমরা এইভাবে শর্টকাটে করে ফেলতে পারি, জাস্ট ভাগ করে এই যে রিলেশন থেকে বের করে ফেলতে পারি। এন্ড এটা পরীক্ষাতে আমরা করবো যে জাস্ট একটা আনকনফার্ম অ্যাকুইফার দেওয়া আছে, একটা ডিসচার্জ দেওয়া আছে হচ্ছে আমাদের 12 মিটার ড্রডাউনে দেওয়া আছে 250, আমার 18 মিটার ড্রডাউনে কত চাইছে। আমি যে রিলেশন থেকে আমি এটা লিখবো, ফর্মুলা মুখস্থ করবো, এই দুইটার মধ্যে রিলেশন স্থাপন করবো। যেহেতু দুইটা আমাকে বলছে কি, বলছে হচ্ছে যে এখানে ইকুইলিব্রিয়াম ফ্লো কন্ডিশন হোমোজিনিয়াস অ্যাকুইফার, হোমোজিনিয়াস অ্যাকুইফারের জন্য আমাদের ক্যালসিয়াম, আর ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য আমাদের বা ফ্লো ইকুইলিব্রিয়ামের জন্য আমাদের আর বাই আর ডাব্লিউ সেম। তো এই দুইটাকে আমি যদি ক্যান্সেল আউট করে দিই, আমাদের এই ইকুয়েশন চলে আসে। ইন দ্যাট পোর্শন আমি কিউটোটা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারি। আচ্ছা, আমাদের আনকনফাইন্ড একটা গেল। এবার আমরা কনফাইন্ড, আমাদের কনফাইন্ড অনেকগুলো ফর্মুলা আছে, বাট আমাদের ফর্মুলা গুলোর জন্য আমরা বেসিক্যালি দুইটা ম্যাথই করবো, এই দুইটা ম্যাথে মনে রাখবো আর কি প্রপারলি, তাইলে হবে। এখন আর অনেকগুলো ফর্মুলা আছে, সেই ফর্মুলা অ্যাপ্লিকেশন আমাদের পরবর্তীতে যে ম্যাথগুলোতে আছে আপনাদের এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, সবাই একটু দেখে নেবেন, এই জিনিসগুলো ভবিষ্যতের জন্য কাজে লাগবে। আচ্ছা, আমরা 4.2 নিয়ে যদি কথা বলি, আমাদের কনফাইন্ড অ্যাকুইফার আছে। আচ্ছা, একটু নিচে দেখি কি আছে। আচ্ছা, কনফাইন্ড অ্যাকুইফারে আমাদের কি দেওয়া আছে, অ্যাকুইফারে দেওয়া আছে আমাদের একটা জিনিস খেয়াল করি, আমাদের ডিসচার্জের ফর্মুলা আমরা দুইটা দেখে আসছি, একটা তো হচ্ছে যে ড্রডাউন কার্ভের সাথে, আর আরেকটা আছে হচ্ছে আমাদের ড্রডাউন কার্ভ ছাড়াই আরেকটা নর্মালি
ডিসচার্জের একটা ফর্মুলা দেওয়া ছিল শুরুর দিকে। এই সেটা একটু দেখাই। ডিসচার্জ, হ্যাঁ, ওই যে ট্রান্সমিটার থেকে ডিসচার্জ যেটা সেটা আসলে কি কে এ ইন্টু ডেল্টা এস বাই এইচ এস। আর এটা ডেল্টা এসটা বেসিক্যালি ড্রপ বোঝায়। সো আমাদের ডেল্টা এস আপাতত আমরা মান ক্যালকুলেট করার সময় মাইনাসটা ইগনোর করব। হ্যাঁ, আমরা জাস্ট পজিটিভ নিয়ে কাজ করব। তো তাইলে আমাদের এখান থেকে যেটা করা উচিত সেটা হচ্ছে, চলেন 4.2 ম্যাথটা একটু দেখি। ওয়েট, আচ্ছা, কোশ্চেনে যেটা বলা আছে খুবই 2 লাইনের ম্যাথ, আসলে খুব সিম্পল। একটা কনফাইন্ড অ্যাকুইফার 6 মিটার ডিপ, 6 মিটার ডিপ, যেটা তার মানে আমি যদি চিন্তা করি এইটার 6 মিটার হচ্ছে ডিপ। ওকে, কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, হচ্ছে আমাদের 2 মিটার কিউব পার ডে। আচ্ছা, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই অ্যাকুইফার এই ডেপথটা হচ্ছে 6 মিটার। হ্যাঁ, এখন কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি হচ্ছে আমাদের কে, এটা হচ্ছে 2 মিটার কিউব পার ডে পার মিটার স্কোয়ার। The wells are 100 meter apart. আচ্ছা, আপনাদের আচ্ছা, তাইলে আমাদের এখানে যেটা আছে এই কে দেওয়া আছে, একটা ফর্মুলা পড়েছে, এটা নিয়ে পরে আসতেছি। আমাকে বলতেছে কি 6 মিটার ডেপ। ওকে, the wells are 100 meter apart and the differences in the water elevation in the wells is 3 meter. মানে এখানে একটা ওয়েল আছে, এখানে একটা ওয়েল আছে, আমার এলিভেশন ডিফারেন্স হচ্ছে কত 3 মিটার, এটা কত হচ্ছে আমাদের 100 মিটার। ফাইন্ড দ্য ফ্লো রেট, এখন খেয়াল করতে হবে ফ্লো রেট হচ্ছে আমাদের কি কিউ এ ডেল্টা এইচ বাই এল। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে একুইফারের ডেপথ আছে, একুইফার তো আসলে পানি তো আমি কি করতে পারবো না, পানি তো আসলে এখানে যে উইথ যেটা বা এই হোয়াইট কতটুকু সে ফিক্স না, এটা তো আমাদের একদম চলন্ত। আমি কি করি পার মিটারে ধরে নিই, কি ধরে নিই পার মিটারে, মানে আমাদের হাইট যদি জানি 6 মিটার, আমরা ধরে নিই উইথ ওয়াইড যেটা বি যেটা সেটা ধরে নিই 1 মিটার ধরে নিতে হয় আমাদের। তাহলে এরিয়াটা চলে আসে হচ্ছে, আচ্ছা যেটা বলতেছিলাম, তাহলে আমাদের ফর্মুলা যেটা কিউ, এটা মনে রাখতে হবে এই কনফাইন্ড অ্যাকুইফারের জন্য। যদি আমাদের কে দেওয়া থাকে এবং ওয়াইড দেওয়া থাকে, এখানে যেহেতু ড্র ডাউন কোনো কিছু আসতেছে না, তো আসলে ওই ফর্মুলা গুলো ইফেক্টিভ না এখানে। বা যেহেতু এই ওয়ারের যেহেতু আমাদের হচ্ছে যে রেডিয়াস দেওয়া নাই, সো আমাদের এই ফর্মুলা থেকে দিতে হবে। এখানে কি দেওয়া আছে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, মানে কিউ ইকুয়াল টু ফর্মুলা দেওয়া আছে হচ্ছে কে এ ডেল্টা এইচ বাই ডেল্টা এল। খেয়াল করি কে এর ভ্যালু দেওয়া আছে কত আমাদের 2, এরিয়াটা বলতেছে 6 মিটার ওয়াইডে, বাট আমাদের 6 মিটার ডেপথে, মানে খেয়াল করি পানি তো আসলে আমি তো ডেপথ জানি, ওয়াইড তো আসলে আমি ফিক্স করতে পারি না, এই জন্য কি করি পার মিটার মিটার ওয়াইডে আমরা বের করি আসলে। তো এরিয়াটা কত 6.1, আর ডেল্টা এইচটা কত, ডেল্টা এইচটা হচ্ছে আমাদের এই যে আমাদের কি বলছে দ্য ডিফারেন্স ইন ওয়াটার এলিভেশন ইন দ্য ওয়েলস, মানে দুইটা ওয়েলকে যদি আমি চিন্তা করি পাশাপাশি, তারা 100 মিটার দূরে আছে, তার মানে ডেল্টা এল কত, ডেল্টা এল হচ্ছে 100, আর ডেল্টা এইচ ওদের মধ্যে ওয়াটার এলিভেশন ডিফারেন্স কত 3, এই এর হচ্ছে 3। তাহলে আমি এখান থেকে কি পাই যাবো ডিরেক্টলি কিউ পেয়ে যাবো। দিস ইজ সিম্পল। কিভাবে পাবো, এখানে ইউনিট কিসে দেওয়া আছে পার ডে তে, তাহলে আমি কিউ পাবো কি, আমরা তো নরমালি মিটার কিউব পার সেকেন্ডে জানি, যেহেতু এখানে কে দেওয়া আছে পার ডে তে, আমরা বেসিক্যালি কি পাবো মিটার কিউব পার ডে তেই পাবো। এটা মাথায় রাখতে হবে, এটা ভুল হয়, এটা একটু কেয়ারফুলি করতে হবে। এবার থেকে সুপারফিশিয়াল ভেলোসিটি থ্রু দ্য ইকুইফায়ার, ভেলোসিটি চাইছে, ভেলোসিটি সমান আমরা কি জানি কিউ বাই এ জানি, কিউ সমান কত, এই কিউ এর মান বেশি 0.36, আর এ কত, এত একটু কি বের করছি 1/6, করলে কি পেয়ে যাবো আমাদের ওই পয়েন্ট। আমরা ভেলোসিটি কি জানি মিটার পার সেকেন্ড জানি, বাট এখানে যেহেতু সবগুলো মিটার পার ডে তে, এটা যদি মিটার পার ডে তে, ভেলোসিটি কি আসবে মিটার পার ডে তে আসবে, এটা একটু মাথায় রাখতে হবে। দিস ইজ দ্য ভেলোসিটি
সো এটাই হচ্ছে এই ২ টা ম্যাথই আমাদের কনফার্ম অ্যাকুইফায়ার আমরা আপাতত পরীক্ষার জন্য করব। আরো আমাদের কিছু এক্সাম্পল আছে। সেগুলো সবাই বাসায় ট্রাই করতে পারি, দেখতে পারি। এই আমাদের আনকনফাইন্ড অ্যাকুইফায়ার এর জন্যে এখানে কিছু হচ্ছে যে আরো কিছু ম্যাথ আছে সিমিলার অ্যাপ্রোচ এ। তারপর হচ্ছে যে এখানে কিছু ম্যাথ আছে। আমরা এগুলো চাইলে বাসায় এগুলো দেখতে পারি সিমিলার অ্যাপ্রোচ। খুব একটা আহামরি কিছুই না। এখানে দেওয়া আছে কি সেটা হলো যে 30 সেন্টিমিটার diameter oil penetrates 25 meter below the static water table after 24 hours of pumping 5,400 liters per minute. The water level in a test well at 90 meter is lowered by 5.53 and in a well 30 meter away the drawdown is 1.1 meter. What is the transmittability of the current? তাহলে যদি আমরা আপাতত করতেছি না, বাট হচ্ছে যে আমরা চাইলে এটা দেখতে পারি। আর এখানে হচ্ছে চাইছি হোয়াট ইজ determine the drawdown in the main well. সো এখানে চাইলে আমরা এটা একটা ম্যাথ আছে আমাদের। আমরা চাইলে এই জিনিসটা একটু দেখতে পারি আরকি আমাদের নিজেদের জন্যে। আর এই লেকচারে আর খুব একটা কিছু আসলে ইম্পোর্টেন্ট নাই। সো থ্যাংক ইউ সবাইকে।